বাড়ির পেছনের বাগান থেকে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরে রাখলো সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললো অল্পক্ষণের মধ্যে। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আজলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কচি শাকগুলো সাঁতলানোর ঝাঁঝ ছড়িয়ে পড়লো গোটা বাড়িতে। এই গল্প ইন্দুবালার। ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাস পড়ে এবং সিরিজ দেখে এই গল্প অনেকেরই জানা, আমিও জেনেছি। জেনে খুব ইচ্ছা হয়েছিল ইন্দুবালাকে যদি সত্যিকারের কখনো পেতাম, কতই না গল্প করতাম, কতই না রান্না শিখতাম। আজকে সেই দিন। দ্য ওয়ালের এই নতুন পডকাস্টে আজ আমি তিয়াস এবং আমার সঙ্গে আছেন ইন্দুবালা। না, ইন্দুবালা নন, তবে বলা যায় তাঁরই বাস্তব প্রতিচ্ছবি। আমার সঙ্গে রয়েছেন হিমু। ইন্দুবালার যেমন ছিল ভাতের হোটেল, তার রয়েছে হিমুর হেসেল। আজ তার সঙ্গে অনেক গল্পগাছা করবো আমরা। ওয়েলকাম হিমু, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। আমাকে তো তুমি প্রথমেই একদম মুগ্ধ করে দিলে, যেটা পড়লে, যার সাথে আমাকে কম্পেয়ার করলে। সত্যি কথা বলতে আমি জানি না আমি তো কতটা যোগ্য, কিন্তু আমি সত্যি ওভাবেই কাজ করে যাচ্ছি। সেই মানে আমি নিজে বরাবরই ইন্দুবালার গল্পের সঙ্গে তোমার ভারী মিল পেয়েছি, তাই আজকের এপিসোড আমি নিজে সাজিয়েছি ওভাবে। থ্যাংক ইউ। তোমাকে না প্রথমে একটা কথা আমি কনফেস করি, কয়েক বছর আগেও বা কয়েকদিন আগে বলতে পারো, আমি জানতাম না যে হিমুর হেসেলের হিমু তিনি একজন মহিলা। কারণ আমার কাছে বা আমাদের কাছে হিমু মানে হুমায়ুন আহমেদ, তার সেই হলুদ পাঞ্জাবি পরা ছেলেটা, আত্মভোলা প্রেমিক। তো আমার ধারণা ছিল হিমুর হেসেলের হিমুও বুঝি সে। অনেক পরে জানতে পেরেছি তুমি একজন মহিলা, এবং এটা আরো পরে জেনেছি যে এটা তোমার আসল নাম নয়, ডাক নাম, এবং তারও নিশ্চয়ই কোনো গল্প থাকবে। তো সেই গল্পটা যদি আমাদের বলো যে তুমি হিমু কিভাবে হয়ে উঠলে। মানে সত্যি সবাই পুরুষ ভাবে, ইভেন এই যে গুগলেও হিমু দা আসে আর কি, হিমু দি আসে না। তো যদিও আমি এখন অনেকের কাছে হিমু দি। ব্যাপারটা হলো যখন জন্মেছিলাম, মানে বর্তমানে আমি এখনো কালো, কিন্তু তখন প্রচণ্ড কালো ছিলাম আর কি। তো আমার মা আমাকে এভাবে তাকিয়ে নাকি বলেছিল কিরকম একটা ব্যাঙের মতো মেয়ে হয়েছে। তো সেটা আমার পিসির খুব খারাপ লেগেছিল। তো আমার পিসি বলেছিল এই কি কথা, তুমি ওকে বলছো ব্যাঙের মতো হয়েছে? হ্যাঁ। তো বললো কেননা আমার দাদা ভীষণ ফর্সা ছিল, তো সেজন্য আমাকে বললো যে তুমি ও ব্যাঙের মতো হয়েছে। তো আমার পিসি বলে দেখবে ও একদিন না দেশ জয় করবে, অনেক বড় কিছু। আমার পিসি, ছোট পিসি বলেছিলেন। সে ছোট পিসি আমার নাম রেখেছিলেন হিমু। সেই হিমু নামটা হলো হিমু রাজা, যিনি পানিপথে যুদ্ধ করেছিলেন আকবরের সাথে। তো সেই যুদ্ধের মানে আমি মনে করি আমি সেই রাজা হতে পারিনি, কিন্তু আমি একজন যোদ্ধা। ঠিক ঠিক, কিন্তু তোমার অস্ত্র তো হাতা, খুন্তি, কড়াই ইত্যাদি, তুমি তো আর সেইভাবে যুদ্ধ করছো না, বাট রান্নাঘরে যুদ্ধ করছো। তো এই যে তোমার চট্টগ্রাম মনে হয় তোমার, হ্যাঁ, তো সেই যে চট্টগ্রাম থেকে কলকাতা পর্যন্ত এই যে জার্নি, এই হাতা খুন্তি অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে, সেই জার্নিটা একটু ছোট করে যদি বলো যে কিভাবে আর কি জয় করলে যুদ্ধ, এটাই বলা যায় তুমি জয়ী, যোদ্ধা এবং জয়ী। থ্যাংক ইউ তার জন্য। পড়তে এসেছিলাম, পড়তে এসে যা হয় আর কি, প্রেম করে ফেলেছিলাম যে ব্যক্তিকে বিয়ে করেছি। তারপরে আমি দীর্ঘ একটা সময় আমার নাগরিকত্ব পেতে লেগে গেছিল। আচ্ছা, এটা কোন সাল? এটা 2000, আমার 99-তে বিয়ে হয়েছিল। তারপরে এটা 13 বছর লাগে। এই 13 বছরটা আমার কাছে একটা এখন মনে হয় যে সময়টা কিন্তু নষ্ট হয়নি, কিন্তু তখন মনে হতো আমি সময় নষ্ট করেছি। অধৈর্য লাগতো, অধৈর্য, বিকজ আমাকে এখানে বাবা পাঠিয়েছিলেন পড়াশুনো করার জন্য। আমি সেই পড়াশুনো করে কিছু করব সেটাই বাবার ইচ্ছে ছিল। তো সেটা তো তখন হচ্ছিল না, বিকজ গভর্নমেন্ট রুল আছে যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছি ততক্ষণ কিছু করতে পারবো না। ওই সময়টা আমি ভীষণভাবে রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতাম। রান্নাবান্না কি আগে থেকে ছিল তোমার মধ্যে? ভালোবাসা ছিল না, জানো তো, একদম ছিল না। মানে খেতে ভালোবাসতাম। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমরা 28 জন ভাই বোন, বাবারা তার বাবারা 13 জন ভাই বোনের, আমরা 28 জন। তো সেই ভাই বোনদের সাথে বড় হওয়া, কাকিমা, মা,
ঠাকুরমা এদের রান্না, একসাথে বসে খেতে বসা, তো এই জায়গাগুলোতেও ছিল। তো রান্না আমার করতে ভালো লাগতো না, ইনফ্যাক্ট সবচেয়ে ভালো লাগতো ঘর গোছাতে। আচ্ছা, আমি ভীষণ আঁকতে ভালোবাসতাম। আচ্ছা, বাসি এখনো, সে আমি সেলাই করতাম, আঁকতাম, কিন্তু রান্না নিয়ে কখনো ভাবিনি। তো এখানে আসার পর হস্টেল লাইফে যখন ওই খেতে পেতাম না তখন ওই মায়ের রান্নাগুলো, তো ওই সময়টা আমার এক্সপেরিমেন্টটা শুরু হয়েছিল। তো যাই হোক, তারপরে আমি মানে বাড়িতে যেই যে মানে নাগরিকত্ব পাওয়ার সেই সময়টা আমি তখন রান্না বান্না নিয়ে কাজ করতে শুরু করলাম, লিখে রাখতাম। আচ্ছা আচ্ছা, আমার মানে স্বপ্নেরও বাইরে যে আমি এরকম কোনো কাজ করতে পারি, তো আমি লিখে রাখতাম। কিন্তু অদম্য একটা ইচ্ছে তো অবশ্যই ছিল। সেই জায়গাটা থেকে তো যাই হোক, সবাই জানে আমি এত বছর পরে, আমি অনেক দীর্ঘ 13 বছর পরে নাগরিকত্ব পাওয়ার পরে চাকরি করি। চাকরি করলাম কিছু মানে হসপিটালে। আচ্ছা, তারপরে হসপিটালের পরে লাস্টে আমি ইউনিসেফে জব করি। তো ইউনিসেফে যখন জব করি তখন প্রচুর ছুটি পেতাম আমরা। আচ্ছা, তো মানে সরকারি ছুটি, যেটা হসপিটালে সম্ভব ছিল না, তো এমার্জেন্সি ডিউটি, রাইট। তো ওই সময়টা আমি মানে বাড়িতে রান্না বান্না তো করছি, কিন্তু আমাদের একজন ফ্যামিলির দাদা, আমাদের বন্ধু, আমাদের গাইড বলতে পারো, তো সে আমাকে মানে আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে এসে বলেছিল কি সব রান্না বান্না মানে মানে চাকরি বাকরি করছে, রান্না বান্না নিয়ে কিছু কর। রান্না নিয়ে কিছু করবো মানে এত বড় একটা মাইনের চাকরি করি, আমি ছেড়ে দেবো? তোমার ছাড়বি কেন, পাশাপাশি কিছু কর। তো মানে উঠলো বাই তো কটক যাই। তো সেটা থেকে তখন হয়ে গেল যে উইকেন্ড ডেলিভারি করবো। আচ্ছা আচ্ছা, হোম ডেলিভারি শুরু করেছিল তো? হ্যাঁ, আমি চাকরি করি, শুক্রবার দিন করে বাজার হাট করে শনি রবি আমি রান্নাবাটি করে পাঠানো। বাহ। একটা ছেলে ছিল, সে পাঠিয়ে দিত, ফোনে আমরা অর্ডার নিতাম। তো সেই জায়গাটা থেকে কাজ করতে করতে আমার পরবর্তীতে আমার কাজের চাপ এত বেড়ে গেল আমি ইউনিসেফে, সেই সময়টা আমি সময় দিতে পারলাম না। তো তারপরে আমার 2019-এ আমাকে ট্রান্সফার করা হয়েছিল অন্য একটা জেলায়। আমি এতদিন করতাম দক্ষিণ 24 পরগনায়, তারপর অন্য জেলায়। তো সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি, বিকজ আমার ছেলে, আচ্ছা, আমার ছেলেকে আমার মানুষ করতে হবে, আর মা বাবা তো আমার এখানে থাকে না। তো আমার ছেলের ওই কথাটা ভেবে আমি মনে হলো যে না, চাকরিটা ছেড়ে দিই, অফার নেব না। তখন আমার আমি না একদম ডিপ্রেশনে পড়ে গেছিলাম। হ্যাঁ, যা হয় আর কি, যা হয়, এতগুলো স্যালারি, এটা ফিক্সড স্যালারি, হ্যাঁ, তো সেটা ছেড়ে দেওয়া। আমরা একটা জীবনে মানে লাইফস্টাইলে যেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি সেটা থেকে ব্যাক করা, একটা ঝুঁকি নেওয়া। তখন আমার হাজবেন্ড, আমার খুব কাঁদছিলাম একদিন, তো আমার হাজবেন্ড আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল যে তুমি এভাবে তুমি ভেঙে পড়ছো, তুমি না একজন যোদ্ধা, তুমি না এই যে 40 বছর বয়সে নাগরিকত্ব পেয়ে জীবন শুরু করেছিলে, যখন মহিলারা মানে জীবনকে গুটিয়ে নিতে শুরু করে তখন তুমি শুরু করেছো, তো তোমার এই শুরু করাটাকে তুমি এভাবে হেরে যাবে, তুমি হারতে পারো না। তো আমি বললাম আমি কি করব, বলে তুমি হিমোরেশাল শুরু করো। আচ্ছা আচ্ছা, আমি হিমোরেশাল শুরু করব, জিরো তো, কিছু তো নেই, কি খাওয়াবো, ফ্যামিলিতে খাওয়াতে হবে তো। কিন্তু হাজবেন্ড বললো আমি তো আছি, ঠিক পারবে তুমি, ওই সাবজেক্টটা আমার উপর ছেড়ে বাকিটা তুমি যুদ্ধ করো। এই যে যুদ্ধ করাটা শুরু করলাম, কিছু জানি না, ক্লাউড কিচেনটা তো ওইটুকু করেছি, কিন্তু যুদ্ধটা যে অন্যভাবে মাঠে নেমে শুরু করা। ক্লাউড কিচেনের সময় হাতে একটা বল ছিল, আমার হাতে রোজগার ছিল, এখানে আমার কিছু নেই, শুধু হাতা খুন্তি, অদম্য একটা ইচ্ছে, আর হলো রান্নার প্রতি ভালোবাসা। তো সাবজেক্টটা আমার একটু অন্যরকম ছিল, সেটা আমি তোমাকে বলবো যে আমার যে সাবজেক্ট, আমরা বাঙালি রান্না নিয়ে কাজ করছি, আমি অ্যাকচুয়ালি এখানে আসার পরে যে খাদ্যাভ্যাসটাও তো আমার ডিফারেন্ট ছিল না। আমি ওখানে খেতাম ঝাল, এখানে এসে দেখছি লোকে কম ঝাল খায়। তারপরে রান্নার প্যাটার্নেও সর্ষে পোস্তের ব্যবহার এখানে প্রচন্ড বেশি, সেখানে আমরা অতটা না,
অবশ্যই খেয়েছি, কিন্তু পোস্ত যা দাম সেটা তো ওভাবে হতো না, একদমই তাই। তো কিন্তু গ্র্যাজুয়ালি আমার তখন মনে হলো যে আমি তখন প্রথমেই না শুরু করেছিলাম যে আমি ওখানকার কিছু করব। ওই যে রান্নাগুলো তোমরা খেতে পাও না সেই রান্নাটা আমি কলকাতার লোককে উপহার দেব। কিন্তু কলকাতার লোককে উপহার দেব তো শুধু এখানকার রান্না কেন, মানে আমাদের দেশের মানে পূর্ববঙ্গের রান্না কেন আমি দেব? আমার না, পূর্ববঙ্গ শুধু হবে না, আমাকে এই দেশের রান্নাটাকেও শিখতে হবে। আমি তখন শাশুড়ির কাছে ছোট 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 করে রান্না শিখতে শুরু করলাম। বাংলার রান্নার একটা আর কি তুমি ভান্ডার তৈরি করলাম, করছি। কেননা দেখো আমাদের এখানে এতগুলো জেলা, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার খাদ্যাভ্যাস আলাদা একদম। এবং আমি যখন ঘুরতে যাই, বেড়াতে যাচ্ছি, তখন আমি বিভিন্ন রান্নার উপকরণগুলো দেখছি এবং স্টাইলটা আলাদা, টেস্টও আলাদা, চেষ্টা করছি এবং সেটা আমার শিখে নিজের কাজে লাগানোর চেষ্টা। আচ্ছা, মানে এরম করেই মোটামুটি দুপার বাংলাকে একসঙ্গে একটা বেঁধে ফেলার চেষ্টা আর কি হেঁসেলের অন্দরে। এই যে তুমি বললে না চট্টগ্রামের খাবার ডিফারেন্ট ছিল, এবং তোমার এখনকার যে মেনু তাতে নিশ্চয়ই অনেকটা জায়গায় নিয়ে রয়েছে ওপার বাংলার রান্না। না, উল্টোটা। আচ্ছা, এপার বাংলার রান্নাটা এবং ব্যক্তিগতভাবে আমার রান্না অনেক বেশি। আচ্ছা, তোমার নিজের করা নিজের রেসিপি যে আমি ক্রিয়েট করেছি। এখানে নিজের রেসিপি ক্রিয়েট করা বলতে আমার কাছে বাঙালি মশলা, বাঙালির তো কিছু একদম স্পেসিফিক আছে, সেই উপকরণগুলো দিয়ে বাঙালি রান্নাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, এক্সক্লুসিভ একটা উপস্থাপনা একদম। কেননা আমরা বাঙালিরা খাদ্যরসিক অবশ্যই, এবং ভালো খাবারের জন্য আমরা যেখানে সেখানে চলতে পারি, সব করতে পারি। তো আমার কাছে মনে হয়েছিল পান্তা ভাতটাও লোককে খাওয়ানো যায়। আমার কাছে মনে হয়েছিল এই যে পোস্তটাকে কিভাবে শেখা। আমি একটা আমার মানে রেস্টুরেন্টে আছে কাঁচা লঙ্কা নারকেল পোস্ত পটল, পুরো নামটা দেওয়া। কি বলতো, আমি যখন নামটাও দিচ্ছিলাম না তখন মানে সব জায়গায় পোস্ত পটল বা এরকম একটা ছোট দু অক্ষরের নাম, আমার মনে হলো আমি ওখানে কি দিচ্ছি সেটা কেন আমি বোঝাবো না, একদম বোঝাবো না। যিনি অর্ডার করছেন তার অনেক ইজি হবে, সেটা ইজি হবে। এবং এই যে খাবারের মেনুর নিচে ডেসক্রিপশন লেখা হয় সেটার কোনো দরকার হয় না, আমি এখান থেকে বুঝতে পারি, বলে দিচ্ছে। তো যে কোনো একজন পরিচিত আমার সেদিন বলছিল, তোমারগুলো তো নাম নয়, ওগুলো একটা বাক্য, এক একটা সেন্টেন্স। তো সেটা ভেবে চিন্তাই করা। নারকেল পোস্ত পটলটা তুমি দেখো এখানে পোস্ত এবং নারকেল। আমি কিন্তু এই দেশীয় রান্নাটা কিন্তু আমার খুব ফ্রাই করা সবজি আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। আচ্ছা। তো আমার মনে হলো যে আমি এটাকে হেলদি করব, টেস্টি করব, সেটা কিভাবে করব। তখন আমার নিজস্ব একটা ইম্প্রোভাইজ করে আমি একটা রেসিপি ক্রিয়েট করলাম। এভাবেই আমি আমার অনেকগুলো রেসিপি, যেগুলো আমার নিজস্ব রেসিপিটা হিমুর হেসেলে বেশি পাওয়া যায়। অবশ্যই বর্তমান বাংলাদেশের কিছু রান্না, এপার বাংলার অনেক রান্না, এবং যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। আসবো সেই প্রসঙ্গে। একটা কথা আমাকে বলো, বাংলাদেশের রান্না নিয়ে অনেকেরই ধারণা বা মনে হয়, বা আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিলস দেখি বাংলাদেশের এটা ওটা সেটা, রান্না যারা ভালোবাসে তাদের ওই সংক্রান্ত কন্টেন্ট বেশি আসে, তো একটা ধারণা হয়ে গিয়েছে যে বাংলাদেশের রান্না মানেই তো প্রচুর তেল ঝাল মশলা এবং গাদাখানেক রসুন আর শুকনো লঙ্কা বেটে প্রচুর তেলে নেড়ে দাও, ওটাই বাংলাদেশের রান্নাটাকে দাঁড় করিয়ে দেবে। এরকম নিশ্চয়ই নয়, মানে আমি জানি নয়, তো সেটা তুমি যদি একটু বুঝিয়ে বলো যে বাংলাদেশের রান্নার মেন ইউএসপি কি? একদমই নয়। এই যে মিথ একটা যেটা, সেটা কিন্তু একদমই নয়। ওখানকার রান্নার মধ্যে যেটা আমি খেয়ে বড় হয়েছি, তুমি যেমন ধরো আমার মায়ের একটা, আমাদের বাড়িতে বলে, আমরা চট্টগ্রামের লোকেরা ওটাকে বলি ঘন্ট, ঠিক আছে, ঘন্ট। মানে আমরা যে ঘন্টটা খাই সেটাকে আমরা বাংলাদেশে, মানে আমার বাড়িতে, আমি বাংলাদেশ বলবো না, চট্টগ্রাম আমার বাড়িতে সেটাকে বলে গাইব্বা হাক। আচ্ছা, বাহ, মিষ্টি নাম। এবার গাইব্বা হাক জিনিসটা কি? তো সেটা তো একদম ভীষণ সাদামাটা একটা রান্না, প্রচুর সবজি থাকলো ছোট ছোট করে কেটে, সেটাকে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পরে সেটা এবার আমরা ফোড়ন দিলাম,
অবশ্যই রসুন দেয়, অবশ্যই রসুন দিচ্ছে মা। সেখানের মধ্যে 2-3টে কোষ রসুন, আচ্ছা, একটু থেতো করলো, শুকনো লঙ্কা দিল, ওটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে গাইড বাটা কি, গাইড বাটা হলো 1 চামচ ময়দা একটু গুলে, আচ্ছা, মানে থিকনেসটা বাড়ালো। সেখানে শুকনো লঙ্কার যে গন্ধ এবং রসুন আর শুকনো লঙ্কার যে গন্ধটা হালকা, কিন্তু কোনো মশলা কিন্তু আর নেই, ঠিক, নামমাত্র হলুদ, নুন হলুদ আর জাস্ট লঙ্কা গুঁড়ো এটুকুই, নামমাত্র তেল, এই দিয়ে রান্না। তো আমি মনে করি যে রান্না মাত্রই মানে বাংলাদেশে বর্তমানে যা মানে অ্যাকচুয়ালি কি রিলস বা এগুলোতে যে পোশাকি রান্নাগুলো দেখানো হয় সেটা কিন্তু অন্য রান্নায় দেখানো হয় না। মানে আমরা যেটা ঘরোয়া ভাবে খাই, যেমন ভর্তা, আমি যখন ভর্তা নিয়ে কলকাতায় কাজ শুরু করলাম, প্রচুর ভর্তা ছিল, প্রচুর। মানে এই যে ভর্তাগুলোর মধ্যে তোমার মানে লোকে ভর্তা বলতে চিকেন ভর্তা বুঝতো। এক্স্যাক্টলি। আমি যখন শুরু করেছিলাম, মানে কি যে গাল খেয়েছিলাম, একটা মানে কাস্টমার অর্ডার করেছিল চিংড়ি ভর্তা, অর্ডার করেছিল, আমি তো যথারীতি চিংড়ি ভর্তা পাঠিয়েছি। সে ডেলিভারি এক্সিকিউটিভকে ধরে বেঁধে গালাগাল করছে, সে অন্য কিছু এক্সপেক্ট করেছে, অন্য কিছু দিয়েছে, এবার ভর্তা। এবার আমাকে ফোন করেছে কাস্টমার কেয়ার থেকে, তারপরে বলছে কেন আপনি ভর্তা দিন? আমি ভর্তাই তো দিয়েছি। তখন কাস্টমার বলছে না আপনি কি অর্ডার করেছেন? বলছে চিকেন ভর্তা। আমি বলছি চিকেন ভর্তা বলে আমার মেনুতেও কিছু নেই, আপনি একটু পড়ে দেখুন। ওটা চিটা পড়েছেন, ভর্তা পড়েছেন, মাঝের অংশটুকু পড়েননি। কি অদ্ভুত ব্যাপার। তো সেভাবে ভর্তাগুলো এসছে আমার এখানে। পেঁয়াজ রসুন ছাড়াও ভর্তা, মানে বাংলাদেশেরই, বাংলাদেশেরই, আমি বলবো বাংলাদেশ নয়, সেটা অবিভক্ত বাংলার। ওকে, ঠিক ঠিক। যেটা আমরা এখন এইটা ভাবাটা খুব কঠিন হয়ে গিয়েছে, কিন্তু তাও রান্নার মাধ্যমে যদি, খাবারের মাধ্যমে যদি এই অবিভক্ত ধারণাটা বেঁচে থাকে, সেটাই মনে হয় আমাদের পাওয়া। একদম। আচ্ছা, একটা কথা বলি, কলকাতাতে তোমার রেস্তোরাঁ চলছে, কলকাতায় তুমি কাজ করছো, কলকাতার মানুষের তো এখন এই মুহূর্তে হাতে মোবাইল বা মোবাইল ছাড়া এমনিও যা এক্সপোজার, এমন কোনো দেশের, এমন কোনো মানে জায়গার, এমন কোনো প্রদেশের রান্না নেই যে তার হাতে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা আজকে কোরিয়ান খাবার, পরশু থাই খাবার, তরশু জাপানিজ খাবার, মানে কি নেই, ভিয়েতনামিজ খাবার, মানে এমন কিছু নেই তুমি কলকাতায় উচ্চারণ করলে পাবে না। সত্যি। তো এই গোটা যে একটা বিশ্ব খাদ্য একটা জায়গা, সেইখানে তুমি বাংলাদেশের এবং বাংলার, অবিভক্ত বাংলা আমি আবারও বলি, সেই আমাদের নিজেদের ঘরের রান্নাটাকে নিয়ে লড়াই করে যাচ্ছে এবং এত সামনের সারিতে। তো এই অভিজ্ঞতাটা তোমার কিরকম? মানে তোমার কি মনে হয় যে এই বিশ্ব সংসারের ভিড়ে আলাদা করে বাংলাকে দাঁড় করিয়ে রাখা সহজ? সহজ বলবো না, কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ, কিন্তু দাঁড় করাবো, আমরা দাঁড় করাচ্ছি, আমার মতো অনেকেই করাচ্ছেন। আমি বলবো সবাইকে যে আমাদের যে এই যে আমরা মানে অনেক রকমের খাবার পাওয়া যায় আমাদের এখানে, সে অনেক রকম খাবারের মধ্যেও আমাদের বাঙালি খাবার যেটা, সেটাকে আমি তো মনে করি এই যে মানে আমাদের যে কৃষ্টিটা, সেটা সবাইকে ফিরিয়ে আনতে গেলে কি হচ্ছে, দেখো যেটা আমাদের এই যে নামটা, আমি যে তোমাকে বললাম নামটা, এটার সাথে কিন্তু এটা সম্পর্কিত। তুমি যেই রান্নাটাকে তুমি নামটা ঠিক করে বোঝাবে না, তখন কিন্তু মানুষ সেটার প্রতি আকৃষ্ট হবে। আচ্ছা, এটা তোমার একটা ইউএসপি। এটা আমার ইউএসপি। আমার মনে হয়েছিল যে লোকে তো নামটাই জানে না, লোকে তো বুঝতেই পারছে না ওখানে কি হচ্ছে। মানে এটার জন্য কি হয়, বিশেষ করে ইয়াং জেনারেশনের এখনকার যাদের আমরা জেন জি বলি আর কি, তারা বলে কি বাঙালি যদি খাবো তো পয়সা দিয়ে রেস্তোরাঁয় কেন খাবো, মানে এটা একটা খুব কমন ডায়লগ আর কি। এবং তুমি এই যে বললে পটল, যে তোমার একটা রান্নার কথা তুমি বলছিলে তার মধ্যে পটল রয়েছে, পটল তো থেকে মুখে দেয় না, এবার সে বলবে পয়সা দিয়ে রেস্তোরাঁয় পটল খেতে যাবো, দূর, এরকম একটা ব্যাপার। তো এইটা খুব কঠিন, মানে সিচুয়েশনটা খুবই কঠিন। তো এই কঠিনটাকে লড়ছো কিভাবে? এই যে তুমি যে বললে যে জেনজি জেনারেশন যেটা আমাদের, এই সত্যি বলছি, এদেরকে নিয়ে কাজ করানো বা এদেরকে বাংলার খাবারের প্রতি আকৃষ্ট করা, সত্যি তাই। আমার বাড়িতে একজন আছে, বাঙালি খাবো, সে তো তোমার রান্নাই খাই মা, কেন আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো? কিন্তু সেটা নয়, সেটা আমার কথা হলো আমরা যে
প্রতিটা রান্না তো আমরা বাড়িতে করতে পারি না। অবশ্যই আমাদের রেস্টুরেন্টে যে রান্নাগুলো পাওয়া যাচ্ছে তার প্রতিটা রান্না কিন্তু বাড়িতে হয় না। কেন হয় না, আমি বিশেষ করে আমার প্রতিষ্ঠান নিয়ে যেটা আমি বলবো, যে আমার প্রতিষ্ঠানে আমি হারানো রেসিপিগুলো নিয়ে কাজ করছি। তো হারানো রেসিপিগুলো আমাদের এই কর্মব্যস্ত জীবনযাত্রায় বানানোটা খুব চ্যালেঞ্জিং। ঠিক ঠিক, মানে একেবারে হিমুর হেসেল কিন্তু শুধু খাওয়া বা খাওয়ানোর জায়গা নয়, তুমি একটা রান্নার সংরক্ষণ নিয়েও একটা বড় কাজ করছো, মানে একটা ইতিহাসের জায়গাটাকেও ধরছো কোথাও একটা, চেষ্টা করছি। হ্যাঁ, তো এই যে প্রচুর হারিয়ে যাওয়া রান্না ফিরিয়ে আনছো বা ধরে রাখার চেষ্টা করছো, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে কোনো কাস্টমারের কোনো প্রাপ্তি বা তার কোনো ইমোশন বা কোনো জায়গাকে তুমি ছুঁতে পেরেছো? মানে ভীষণভাবে হয়েছে। আমি জানি না উনি এখন কেমন আছেন। ভদ্রমহিলার 95 বছর বয়স ছিল। গত বছর এসেছিলেন আমার কাছে। বেশ অসুস্থ ছিলেন নাকি উনি বেশ কিছুদিন ধরে, বেশ কিছু বছর ধরে ভালো করে খাওয়া দাওয়া করছেন না। এটা ওনার নাতি নাতনিরা আমার কাছে আসতেন খেতে। তো ওদের হঠাৎ একদিন মনে হলো যে এটাতে আন্টির ওখানে, আমাকে ওরা আন্টি ডাকে, আন্টির ওখানে নিয়ে গেলে দিদাকে কেমন হয়। আচ্ছা আচ্ছা। তো দিদা তো মানে দিদাকে নিয়ে যাবে সেটাই ওরা ভাবতে পারছে। তিনি কি বাংলাদেশের মানুষ ছিলেন? মানুষ ছিলেন, ময়মনসিংহের মানুষ ছিলেন। আচ্ছা। এবার উনি মানে আমি তো জানি না, আমি ওই দিনও যথারীতি ব্যস্ত ছিলাম, কাজ করছি। আমি প্রতিটা টেবিলে গিয়ে কথা বলি, তো ওরকম কথা বলছিলাম, হঠাৎ করে দেখি উনি উঠে আসছে। আমাকে আমার ছেলেরা বলল যে ম্যাম একজন এসছেন, উনি আমরা ওনাকে বলছি নিচে বসার জন্য, উনি বসছেন না, উনি উপরেই আসবেন। আমি ভালো তো। বলছে না, ওনার 95 ইয়ার্স, ওনার মা মানে পরিবারের লোকজন বলছে পারবে না। উনি বলছে আমি তো উপরেই যাবো, আমি উপরে বসেই খামো। আচ্ছা, তোমরা আমাদের বারণ করলেও আমি শুনবো না। তো ঠিক আছে, উনি উঠে এলেন, ধপধপে ফর্সা সুন্দরী, মানে ওই বয়সেও সুন্দরী। তো তারপরে উনি খাওয়া শুরু হলো। এই যে খেলেন, উনি খেয়ে আমাকে যে ওই পাশে বসিয়ে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলেন এবং বলল তুমি অনেক বড় হইবা, তোমার আমি মন ভরে আশীর্বাদ করতেছি। উনি 4 বছর পর নাকি কোনো কিছু চেয়ে দুবার ভালো করে খেলেন। আচ্ছা, সেটা আমার প্রাপ্তি। কি পদ ছিল মনে আছে তোমার? আমার না মনে নেই, কোনো একটা বাটা ছিল। আচ্ছা, হ্যাঁ, দুটো বাটা ছিল, আরেকটা ছিল আম কাসুন্দি ভেটকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আম কাসুন্দি, এই নামটার মধ্যেও সেই আম কাসুন্দি ভেটকি, দারুণ। হ্যাঁ, সেই আম কাসুন্দি ভেটকিটা। তো আমার মনে হয়েছিল বুড়ো বয়স হয়েছে বলে মনে হয় ওনার ওই টক ঝাল, উনি ঝাল খান। ঠিক, আচ্ছা, উনি ঝাল খান, ওই টক ঝাল মিষ্টি ভালো লেগেছে, সে আশীর্বাদটা আমি পেয়েছি। দারুণ প্রাপ্তি এটা একটা। একদম। এবার একটা অন্যরকম একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে তোমার রান্না বান্না, তার প্রতি ভালোবাসা, এটা একটা দিক, কিন্তু এটার পাশাপাশি তুমি যে ব্যবসাটা দাঁড় করিয়েছো, এটা তো খুব কঠিন একটা রিয়ালিটি। মানে সেই জায়গাটাই আবেগ কাজ করে না, যদি আমি খুব ভুল না বলি, মানে সেইটা কিন্তু একেবারে তোমাকে লড়েই নিতে হয়েছে। শুধুই ভালো রান্না করে ভালো লোককে ভালোবেসে খাইয়ে একটা ব্যবসা এত বড় দাঁড় করানো, তো একজন নারী উদ্যোক্তাই বলি তোমাকে, তো নারী উদ্যোক্তা হিসেবে এই যে তোমার জার্নিটা, এবং তুমি যেটা বললে জিরো থেকে শুরু করেছিলে, চাকরি ছেড়ে, মানে হাতে তোমার জিরো ইনকাম, তুমি জিরো দিয়ে খুলছো একটা নতুন জায়গা। তো এই জার্নিটা যদি একটু বলো আমাদের, এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন, অনেকে হয়তো নিজের ব্যবসার কথা ভাবেন, নিজের কাজের কথা ভাবেন, লড়াই করছেন, তো তাদের উদ্দেশ্যে যদি একটুখানি বলো তোমার নিজের অভিজ্ঞতাটা। আমার যেটা অভিজ্ঞতা, আমি সেটা বলবো, যুদ্ধ তো করতে হবে, লড়তে হবে, সবচেয়ে বড় কথা অদম্য ইচ্ছে থাকতে হবে। আমার এই ব্যবসা করতে গিয়ে আমি সত্যি একদম জিরো থেকে শুরু করেছি, যেটা আমি আজকে সবার সামনেই বলছি। আমার শাশুড়ি আমার ছেলেকে কিছু টাকা দিয়েছিলেন, সেই টাকা থেকে আমি 50,000 টাকা নিয়েছিলাম। আচ্ছা, অ্যাজ আ লোন, শুরু করার জন্য। সেই 50টি, কারণ আমি অল অন এ সাডেন চাকরি ছেড়ে দিয়েছিলাম। ঠিক। তো সেই টাকাটা দিয়ে আমার জার্নিটা আমি শুরু করেছিলাম। 50,000 টাকাটা চোখের মধ্যে 2 মাসের বাড়ি ভাড়া দিতে হয়েছিল অ্যাডভান্স। তাহলে ওখানে চলে গেল 18,000 টাকা, 9,000 করে ভাড়া ছিল ওই প্রথম ক্লাউড কিচেনের, সেই ভাড়া। আর
তারপরে আমার জিনিসপত্র কেনা। হ্যাঁ, হ্যাঁ। বাড়ির বড় বড় হাঁড়ি পাতিলগুলো তো সব নিয়ে নিয়েছে, বিকজ আমি রান্না করতে যেহেতু ভালোবাসতাম, বাড়িতে ছিল কিছু আচ্ছা, জিনিস, হ্যাঁ। সেগুলো। আমার হাজবেন্ড আমাকে একটা প্রফেশনাল ফ্রিজ, ডিপ ফ্রিজ, আচ্ছা, যেটা আচ্ছা, হ্যাঁ। ছোট্ট একটা ফ্রিজ গিফট করলো। একটা আমি ইএমআইতে একটা ডোমেস্টিক ফ্রিজ, একটা ইন্ডাকশন, একটা ডোমেস্টিক ওভেন। আচ্ছা। কোনো প্রফেশনাল ওভেন ছিল না। আমি বলছি আমি পেরেছিলাম, আপনারাও পারবেন সেরকম কিছু ইচ্ছে থাকলে। তো সেই ওভেন দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম। তো সেই জায়গাটা না, মানে আমার বাসন কেনারও টাকা ছিল না। আমি না ওই যে 100 টাকা 30 টাকা যে হরেক মাল, সেখান থেকে আমি জিনিস কিনেছি। মানে অসাধারণ, শুনতেই কিরকম গল্পের মতো লাগছে। তো সেই জায়গাটা তৈরি করেছি। পাটুলিতে আমার রেস্টুরেন্ট, গড়িয়াতে একটা, ওই ছেলেটা একটা হকার, ও ভীষণ ক্রকারি নিয়ে বিক্রি করে। আমার প্রথম রেস্টুরেন্টের ক্রকারি, 3টে টেবিল দিয়ে যে রেস্টুরেন্ট আমি শুরু করেছিলাম, সেই ক্রকারিজ কিন্তু ওর থেকে কেনা। তো আজকে ও আমাকে বলে, দিদি আপনি এখন বড় হয়ে গেছেন, আমার থেকে কেনেন না। আমি সত্যি বলছি, আমি এখনো না পারলে ওর থেকে জিনিস কিনি। ঠিক, আমার সেই রিকগনিশনটা ওকে দেওয়ার আছে। কেননা আমি যখন কিছু ছিলাম না, আমার যখন কিছুই ছিল না, তখন ওরা আমার পাশে ছিল, আমার কাছে হেল্প করেছে বলেই আজকে আমি এখানে এসেছি তোমার সাথে কথা বলতে পারছি। মানে আমার কথা বলতে গিয়ে মনে হচ্ছে, মানে হিমুর শুধু হেসেল নয়, হেসেল তো আছেই, তার সঙ্গে হসলা আছে। মানে হিন্দিতে হসলা শব্দটার অর্থ সাহস। তো মানে তুমি জানো, কোথাও একটা দুই বাংলার মেয়েদের সাহস শক্তির প্রতিচ্ছবি। মানে যেখান থেকে শুরু করেছো পড়তে আসা, বিয়ে করে ফেলা, আস্তে আস্তে এগোনো, চাকরি করা, সেখান থেকে আজকে হিমু হেসেল, মানে অনবদ্য একটা জার্নি আর কি। তো এবার দর্শকরা একটু রেগে যাবেন, ভাববে এত কথা বলছে, যদি না তুমি তোমার একটা সিগনেচার কোনো ডিশ, সেটার রেসিপি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করো। যে তোমার তো এত সুন্দর সুন্দর রেসিপি আছে, একটা যেটা তোমার সিগনেচার এবং তোমার মনে হয় সেরা, একটু যদি বলে দাও। দেখো, সিগনেচার বলতে তো অনেকগুলো রান্না আমার আছে, এখানে সময়ও কম, অনেক কিছু একসাথে বোঝানো যায় না। কিন্তু লোকের ভালো লাগে, অনেকে আমার কাছে খুব রিকোয়েস্ট পাঠায়, কেন আপনি ইউটিউব চ্যানেল করে রান্না শেখাচ্ছেন না, কেন করছেন না। সত্যি কথা বলতে সময়ের অভাবে হয় না, আমাকে যেহেতু সব কিছুই দেখতে হয়। আর একটা ছোট্ট রেসিপি বলি, মানে খুব সহজ। আমার রেস্টুরেন্টে একটা খুব মানে কাসুন্দি দিয়ে বেগুনের একটা আইটেম আছে, নারকেল কাসুন্দি বেগুন। আর খেতে সত্যি বলছি ভীষণ অনবদ্য একটা রান্না। আপনারা সেই রান্নাটায় বেগুনটাকে লম্বা লম্বা করে কাটবেন, কেটে ওটাকে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাখিয়ে ভেজে নেবেন, ভালো করে ভাজবেন, ভেজে রেখে দিলেন। এবার একটা বাটিতে অনেকটা একটু বেশ পরিমাণ মতো সর্ষের তেল নেবেন, তার মধ্যে আপনি মেশাবেন কাসুন্দি, তার মধ্যে আপনি মেশাবেন নারকোল কুড়োনো, কাঁচা লঙ্কা কুচি, নুন, মিষ্টি। এটাকে খুব ভালো করে মাখবেন। মাখার পরে আপনার যদি ইচ্ছে করে, যদি নিরামিষ হন, আমি নিরামিষই করি, অনেকে আবার একটুখানি মানে পছন্দ করে বলে একটু, যে আপনি দিদি অন্য কিছু দেবেন কিনা দেখুন। আমি একজনকে অ্যাকচুয়ালি করে দিয়েছিলাম সেটা। আমার কাছে এরকম রেস্টুরেন্টে চলাকালীনই অনেক অনুরোধ আসে, বললো একটু যদি আপনি রসুন বাটা দেন। তো আমি করে কি, ওটাতেও একটু বাটাটা যদি দেই, যদি রসুন বাটা দিলাম, যদি না দিলাম, ওটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে মাইক্রোতে জাস্ট একটা মিনিটের মতো একটু ওটাকে গরম করে নিই, ভাপিয়ে নেওয়ার মতো। হ্যাঁ, করে প্লেটিং যেটা করছেন সেখানে বেগুনটা বিছিয়ে দেবেন, শোয়ানো বেগুন, তার মধ্যে এই সসের মতো ব্যাপারটা ঢেলে দেবেন, ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। মানে নাড়া নেই, কষা নেই, ভাজা নেই, মানে কোনো ঝামেলাই তো নেই, কিছু নেই। এই রান্নাটা আমার নিজের সৃষ্টি। আমি ভেবেছিলাম, কারণ অনেকেই এত হেভি এটা তৈরি হয়েছিল মানে খুব তাড়াতাড়ি, আমাদের যে অপারেশনাল হ্যাজার্ড থাকে, মানে কাস্টমারকে তাড়াতাড়ি খাবার সার্ভ করা, তো সেটা থেকে আমার মনে হয়েছিল বেগুন দিয়ে আমি এরকম একটা কিছু করতে পারি। সো ইটস মাই সিগনেচার ডিশ নাও। আপনারা খেতে পারেন, আসুন আমার কাছে, নিজেরা বানিয়ে দেখুন। অসাধারণ। অবশ্যই এটা বানাবেন, কিন্তু বানিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছিল। তোমার সাথে গল্প করতে করতে না, মানে আমি কোনো জায়গাতে তুমি যখন বলছো
মনে হচ্ছে রান্নার গন্ধটাও পাচ্ছি, মানে এত সুন্দর করে বলছো আর রান্নাগুলোও এত সুন্দর অদ্ভুত। তো কি বলতো, মানে মনে হয় যেন কাঁটা তারে দুটো দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু রান্নার গন্ধ, ভাতের গন্ধ, গরম ভাতের গন্ধ যেটা আমরা বলি, গন্ধকে তো আটকানো যায় না, ভাগ করা যায় না। তো সেই জায়গাটা যেন তোমার কথায়, তোমার কাজে বারবার করে ধরা পড়ছে। মানে তুমি বললেও তাই যে অবিভক্ত বাংলার রান্না অবিভক্ত হিসেবে। বাংলা আমার কাছে বাংলা মানে কোনো দুটো দেশ নয়, আমার কাছে পুরোটাই বাংলায়। আমরা যারা বাংলায় কথা বলি আমাদের সেই সংস্কৃতিটা এক, আমরা সেভাবেই কাজ করি। আমার মনে হয় সেটা ব্যক্তিগত মতামত এটা আমার, কারণ রান্নাটা কোনোভাবে হয় না, মানে ওটা দেশ দিয়ে। আমি চাইনিজ খাচ্ছি আজকে, চাইনিজটাও কিন্তু আমরা ইন্ডিয়ানাইজ করে চাইনিজ খাই, করে নিয়েছি। তো সেটাই, আর কিছু নয়। একদমই। হিমুর সঙ্গে গল্প করতে করতে, গল্প শুনতে শুনতে মনে হলো যে রান্না যে একটা শিল্প, মানে শিল্প তো বটেই, কিন্তু সেই শিল্পে কোথাও একটা মিশে রয়েছে স্মৃতি, মা কাকিমার হাতের স্পর্শ, দেশকে ভালোবাসা, সব কিছু। মানে রান্না এবং খাওয়া এইটুকুর মধ্যে বোধহয় পুরো ব্যাপারটা সীমাবদ্ধ নয়। এবং সেই যে অনুভূতিটা, সেটা এত সুন্দর নিজের মধ্যে ধারণ করেছেন হিমু, এবং তার হেঁসেল পর্যন্ত সেটা পৌঁছেছেন, যেটা হেঁসেলের মাধ্যমে আমাদের সকলের পাতে এসে পৌঁছেছে, আমরা তাকে স্পর্শ করছি, গন্ধ পাচ্ছি। এটা একটা অনন্য অনুভূতি। তো দ্য ওয়ালের তরফ থেকে অনেক শুভেচ্ছা হিমু সুতপা বড়ুয়াকে। আমরা চাই হিমুর হেঁসেল আরও অনেক বড় হোক, আরও অনেক রান্না আমরা শিখতে পারি, জানতে পারি, এবং আরও অনেক রান্না বেঁচে থাকুক এই বাংলার বুকে। আজকের এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে মতামত জানান, অবশ্যই শেয়ার করুন। ফিরে আসবো নতুন কোনো পডকাস্টে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।